এই যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীন সফর করলেন, পার্টিকুলারলি চীন, অনেকগুলো সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আবার দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চীনের আলাদা করে বৈঠকে বসছিলেন। যৌথ বিবৃতিতে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সরকারের রাষ্ট্র পরিচালনায় তারা সর্বাত্মক সহযোগিতা করবে। একটু সিগনিফিক্যান্ট মনে হয় না শব্দগুলো? সব মিলে এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি কি দেখছেন? একটা সরকার গঠনের পরে অবস্থানগতভাবে মূল্যায়ন করলে যেটা বাংলাদেশ দেখে, এবং এই জনপদের মানুষ, এমনকি উপমহাদেশের মানুষের মধ্যেও যে প্রবণতাটি তৈরি হয়েছে, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের সাথে সেটিকে আমাদের আলোচনায় আনতেই হয়। আমরা ৭১ একটা যুদ্ধের মধ্য দিয়ে দেশটাকে এনেছিলাম, একটা অসম যুদ্ধ। যে যুদ্ধটা করার মতো, আমিও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী। আমাদের হাতে তখন, আপনি নিজেও বোধহয় তাই, বাঁশের লাঠির বাইরে কিছু সংগ্রহ করা বই ধারণা তৈরি হয়নি আমাদের মধ্যে। আমরা তখন একটা প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা এ নিয়ে অনেক বিতর্ক আছে, পেয়েছিলাম। যুদ্ধ হলো, দেশটা আসলো, এবং সেই দেশের চলমান সরকারগুলির কারণে অকারণে বাধ্য হয়ে প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার যে ধারাবাহিকতা, তার আনুষ্ঠানিক ছন্দ পতন হয়ে গেল ২০০৯ সালের এই আওয়ামী সরকারের উত্থানের মধ্য দিয়ে। তখন একচাটে এরকম ধারণা তৈরি হয়ে গেল আমাদের দেশের মানুষের, যে এই দেশটি প্রতিবেশী আর একটি দেশের অধীনে টিকে থাকার জন্য যা যা করার তাই করবে, এবং তা করে গিয়েছে। ১৭ বছরের এই ঘটনার ক্রমবিকাশের মধ্য দিয়ে যখন আপনি ২৪ আগস্ট অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং এই নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, তখন লাখো প্রশ্ন, নতুন সরকারের প্রধানমন্ত্রী সর্বপ্রথম কোথায় যাবেন? চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ সচেতন মানুষ পর্যন্ত। এই আলোচনা যখন চলছে, তখনই বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সীমিত সংখ্যক সফর সঙ্গে নিয়ে প্রথমে মালয়েশিয়া গেলেন, এরপরে চায়নায় গেলেন। প্রশ্ন, কি নিয়ে আসা হয়েছে মালয়েশিয়া থেকে, কি নিয়ে আসা হয়েছে চায়না থেকে? একই সময়ে আরও ৩টি প্রশ্ন সারা দেশের মানুষের মধ্যে, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেও ঘুরেছে, আলোচিত হয়েছে, ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সেটি হচ্ছে, এই সাহস তিনি পেলেন কোথায়? একই সময়ে তিনি সাহসী রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়কের সন্তান, দুজনের সন্তান, নিজেও সাহসী। তার মানে দুটো বিপরীত ধর্মী কথা তাকে নিয়ে আলোচনা হয়েছে। ভারতকে বাদ দিয়ে অন্য কোথাও তিনি যেতে পারবেন না, আবার তিনি গিয়ে প্রমাণ করেছেন যাওয়া যায়। আমার তো মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি এটিই এদেশের জনগণের, এদেশের সমগ্র মানুষের, যে আমরা স্বকীয়ভাবে, ওই কথাটি আমি আবার রিপিট করি, সবার আগে বাংলাদেশ, এটি প্রতিষ্ঠিত করার যে যুদ্ধ, সেই যুদ্ধে আজকের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান, আমাদের এই দেশের জনমানুষের নেতা তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি সবার আগে বাংলাদেশকেই উচ্চকিত করে রেখেছেন। আর প্রাপ্তির ওই কথাটিও তো বলা যায় বড় কথা। আমাদের কারো না কারো সাথে থাকা লাগছেই, কারো না কারো সহযোগিতা নেওয়া লাগছেই। সেখানে এটা কখনো কখনো দ্বিপাক্ষিক, কখনো কখনো বহুপাক্ষিক। আমরা ভারতের সহযোগিতা গ্রহণ করব, তাদের সাথে আমাদের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি ঘটুক, এটা আমরা চাই না। গত বছরগুলোতে, বিশেষ করে ২৪-এর পরে যে অবস্থাটি তৈরি হয়েছিল, একই সময়ে আমাদের সম্পর্কে এমন ধারণা কারো না হোক যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বসবাস করছি। এই দুটো জায়গা থেকে বেরিয়ে এসে
আমরা আমাদের সক্রিয়তাকে যেভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি, আমি বিশ্বাস করি গত বাজেট অধিবেশনে আমাদের নেতা তারেক রহমান সাহেব বক্তব্যের মধ্যে এক পর্যায়ে বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তিস্তা ব্যারেজ আমরা সম্পন্ন করবই। এই যে সাহসী উচ্চারণ, কোত্থেকে কি পাবেন আর পাবেন না এটি নয়, এই উচ্চারণ করার সাহসটাই আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করে দেওয়ার এবং চীনের মতো একটা বিশাল রাষ্ট্রের সাথে এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটাই তো প্রমাণ করে বাংলাদেশ এখন তার প্রাপ্তির জায়গায় অনেক দূরে গিয়েছে, যেটি একটি অনন্য উচ্চতায় বাংলাদেশকে নিয়ে গিয়েছে। জি।